এটা ভিডিওর দ্বিতীয় পার্ট। আপনি যদি প্রথম পার্ট দেখে না থাকেন আগে ওইটা দেখে নিন, তাছাড়া কাহিনী বুঝতে পারবেন না। সিনেমা সংক্ষেপ চ্যানেলে এখনও একটা স্ট্রাইক বাকি আছে, যার কারণে ওখানে ভিডিও আপ দিতে সাহস পাচ্ছি না। তবে প্ল্যান করে রেখেছি বাচ্চালা মালি, যে মুভিটা ব্লার বেশি হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না বা দেখে ওই ফিলটা পাওয়া যাচ্ছে না, তো ওই মুভিটা সিনেমা সংক্ষেপে দিব, কারণ মুভিটা অনেক অসাধারণ। দেখ, আমার কাহিনী না শুনিয়ে মুভির কাহিনীতে ফিরি। ইন্টারভেল পর সিন শুরু হয় হসপিটালে। বাড়ির লোকজন আর কি করবে, কান্না করা ছাড়া। বাড়ির কর্তা চলে গেছে, সবাই তো কান্না করবেই। সবাই কান্নায় ভেঙে পড়েছে। অফিসার জানার চেষ্টা করছে যে আরবিন্দ কিছু জানে কিনা বা কিছু দেখেছে কিনা। আমরা দেখি এখানে দুইটা ছেলে ওঁত পেতে আছে। কান্না অফিসারকে বলে, স্যার তাদের মনের অবস্থা তো দেখছেনি, পরে জানলে হয় না, আর ও তো রাতে দেখতে পায় না, তাদের দেখেনি। এটা শুনে এরা এখান থেকে চলে যায়। আরবিন্দের মাথায় ছোটবেলা তার বাবার সাপোর্ট আর ভালোবাসার কথা মনে পড়ে, যে সে তাকে কতটা বুঝিয়েছে, তাকে কতটা সাহস দিয়েছে। দুদিন পর সে থানায় আসে, বাট তার কথা কেউ কানে নেয় না। ওই কেসের অফিসার এলে তাকে বলে, স্যার আমি জানি ওখানে কেউ একটা ছিল, তারা তাকে না। অফিসার তার কথা শোনে না, সে বলে কেস ক্লোজ হয়ে গেছে, তোমরা চলে যাও এখান থেকে। মানে সে খুব রুড ব্যবহার করে। তো বুঝতেই তো পাচ্ছেন সে আসলে গু খাওয়া পাখি, কারণ আরবিন্দকে সেখান থেকে নিয়ে যায়। মাঝখানে আরো 2 দিন পার হলে দীপিকা আর আন্টি তার কাছে আসে। আরবিন্দ 2 দিন ধরে খাচ্ছে না, কিছু করছে না। আন্টি বলে, বেটা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে বাঁচবো, আমাদের শক্তি তো তুমি। আরবিন্দ বলে, মা ছোটবেলায় যখন চোখে আঘাত লাগলো তখন আমি বুঝি এতটা ব্যথা পাইনি, মার ভালোবাসা তো তোমরা পূরণ করেছো। বাট বাবা আমার জাস্ট বাবাই ছিল না, আমার ওস্তাদ, আমার বন্ধু, আমার সবকিছু ছিল। তাকে ছেড়ে আমি কি করে ভালো থাকবো মা? বাবা সবসময় আমাকে বলেছে আমার মাঝে কোনো কমতি নেই। আমি কখনো এটা ফিলই করতে পারিনি যে আমার মাঝে কোনো কিছুর কমতি আছে। আজ প্রথম মনে হচ্ছে আমার মাঝে আসলেই অনেক কমতি রয়েছে। আমি নিজেকে বোঝাতে পারছি না মা। বাবাকে ছাড়া মনে হচ্ছে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। উত্তরা আসে। আরবিন্দ বলছে, আমার চোখের সামনে তারা আমার বাবাকে মেরেছে আর আমি কান্না শুরু করে। বাবা, উত্তরা তাকে শান্ত হতে বলে। বাবাকে হারিয়েছে, শান্ত কি করে হয়? উত্তরা আরবিন্দকে বাইরে নিয়ে যায় মুড চেঞ্জ করার জন্য। অনেক ঘোরাফেরা করে, এখানে সেখানে যায়, তার মন ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও আরবিন্দ আসলে ঠিক হচ্ছিল না। উত্তরা বলে, সে যেদিন তাকে ফোন করেছিল তার একদিন আগে তার বাবা তার মার কাছে গেছিল, সবকিছু তাকে খুলে বলেছে। তারপর তার মা কাকুর কথার মাঝে সত্যতা দেখে রাজি হয়েছে। বাবার প্রতি আরো সম্মান বেড়ে যায় আরবিন্দের। এরপর উত্তরা আরবিন্দকে অনেক সাপোর্ট করে, তাকে অনেক সময় দেয়, সবসময় তার পাশে থেকে আরবিন্দকে একেবারে নর্মাল করে তোলে। এটাই একটা মেয়ের পাওয়ার। কয়েকদিন পর আরবিন্দ আন্টিকে দীপিকার সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। আন্টি যেতে চায় না। আরবিন্দ বলে, তুমি যাও, আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো, আমার কিছু কাজ আছে, আমি শেষ করে আসছি। তারা চলে গেলে ফেরার সময় উত্তরা বলে, তুমি গেলে ভালো হতো, তোমার মনটাও ভালো থাকতো। আরবিন্দ বলে, তোমার কি মনে হয় আমি ওদেরকে ছেড়ে দিব? যে জায়গায় তার বাবাকে মারা হয়েছে আরবিন্দ সেখানে আসে। তারপর উত্তরাকে বলে, আমি কিছুদিন আগে 2টা ছেলেকে মেরেছি, তারা একটা মহিলার সঙ্গে অসভ্যতামি করছিল, এই জন্য পরে আমাকে উঠিয়ে নেওয়া হয়। আমি মনে করেছিলাম তারাই হয়তো এসব করেছে, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। ফোন বাজে, রিসিভ করলে এপার থেকে এসপি বলে, বেটা আমি তোমার বাবার কেস দেখছি, এসপি রাঘুরাম, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তোমার বাবার খুনের পিছিয়ে অনেক বড় একটা হাত রয়েছে, আমার কাছে কিছু ডকুমেন্ট রয়েছে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, আমার বাড়ির লোকেশন তোমায় পাঠাচ্ছি। দুজনে বেরিয়ে পড়ে এসপির বাড়ির উদ্দেশ্যে। একটু পর চলে আসে। আরবিন্দ উত্তরাকে বাইরে থাকতে বলেই সে ভিতরে যায়, বাট ভিতরে এসে দেখে খানিকটা অন্ধকার হয়ে আছে। ডাক দে, স্যার, সারা নেই। স্যার, যেটুকু আন্দাজ করা যায়, ভিতরে এসে দেখে হালকা করে কিছু একটা আলো বা কিছু একটা জ্বলছে। আমরা দেখি ওই সেই ছেলেটা আরবিন্দের আগেই এসে কাগজ মানে সবকিছু ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে। বের হওয়ার আগেই আরবিন্দ এসেছে, এই জন্য এখানে লুকিয়ে আছে। আরবিন্দের পায়ের সাথে কিছু একটা বাঁধে, কেউ একটা পড়ে আছে। ভালো করে দেখে বুঝতে পারে তাকে মেরে ফেলা হয়েছে। এ তো পিছনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বের হতে ধরলে তার হাতের যে ব্যাসটা ছিল সেটা আবার একটু বেজে ওঠে। শব্দটা আরবিন্দের কানে পড়ে। ব্যাস আরবিন্দের মাথায় আসে, আরে এই শব্দ তো সে তখনও শুনেছিল তার বাবাকে যেখানে মারা হয়েছিল। এ ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য আবার হাত দিয়ে এভাবে চেপে ধরে। তারপর ধীরে ধীরে যাচ্ছে। আরবিন্দ কান খাড়া করে আছে। এখানে আসতে একটা কিসের সঙ্গে যেন বেঁধে শব্দ হয় আর কি। আরবিন্দ ধরে ফেলে। দুজনের মাঝে হাতাহাতি হচ্ছে। ভাই ইচ্ছে মতো তাকে ঘষাতে থাকে। একটু ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। আরবিন্দ পিছু নিয়েছে, তো একটু গোলাছুট খেলার পর ভাই হালারে ধরে ফেলে। তারপর মারটা দিয়ে জিজ্ঞেস করে, অবে চুলকানির মলম বল, তুই সেদিন বাবার ওখানে ছিলি তাই না? এত মার খেয়েছে তারপরও চাপা কমছে না। রেগে যায়, হ্যাঁ আমি ছিলাম বে কানা, আমি ছিলাম, আমি তোর বাবাকে মেরেছি, তোর চোখের সামনে মেরেছি, কি হয়েছে, কি করবি তুই? হ্যাঁ, কানা বলে তোকে ছেড়ে দিয়েছি, নয়তো সেদিনই। আরবিন্দের রাগ ওঠে, একটা প্যাঙ্কা শট মারে, যা মর গিয়ে। এখানে ঝুলতে ঝুলতে নিচে পড়ে যায় আর সুরঙ্গ দিয়ে রড গিয়ে। বুঝতেই তো পারছেন আপনারা তো আর মাসুদের মতো বোকা না,
পরের দিন আরবিন থানায় এসে ভিতরে ঢুকতেই একটা কনস্টেবলের সঙ্গে দেখা হয়। তাকে বলে, স্যার সিআই স্যার কি ভিতরে আছে? কাকু বলে, স্যার ব্যস্ত, কি হয়েছে? আরবিন বলে, স্যার রাঘুরাম স্যারের ব্যাপারে। কাকু আগেই বলে ওঠে, হ্যাঁ কি হয়েছে স্যারের, কি হয়েছে? স্যার খুব ভালো মানুষ ছিল, একটু টানা পড়া ছিল তাই আত্মহত্যা করেছে, কেস বন্ধ, তুমি যাও এখান থেকে। আরবিন বলে, স্যার কি বলছেন? স্যারকে মেরে ফেলা হয়েছে আর আপনারা? কাকু বলে, দেখো বেটা, তুমি এসবে কেন জড়াচ্ছ? তুমি কি সেখানে ছিলে? তুমি দেখেছো কে মেরেছে তাকে? এসব ঝামেলায় পড়ো না, চলে যাও এখান থেকে, যাও যাও যাও। আরবিন বলে, স্যার রাঘুরাম স্যার আমার বাবার কেস দেখছিল, প্লিজ আপনি আমার একটু হেল্প করুন, আমি এখান থেকে চলে যাব। অনেক রিকোয়েস্ট করে। পরে আমরা দেখি কাকু একটা ফাইল এনে আরবিনকে দিল। ফাইলটা নিয়ে আরবিন বাসায় এসে সবকিছু দেখে এদের বলছে যে সমস্যা আমার জন্য না, বাবা আমাকে একটা ঘটনা বলেছিল, ব্যাপারটা মনে হচ্ছে সেটাই। কি বলেছিল? একদিন তারা কোথা থেকে যেন ফিরছিল, ট্যাক্সি সিগন্যালে এসে থামে। আরবিন ফোনে কথা বলছিল, হুট করে কাকুর নজর পড়ে এদিকে, দেখে কিছু লোক কাউকে ইচ্ছে মতো কোপাচ্ছে। দেখে তো কাকুর হুঁশ করে যায়। আর এই গাড়ির ড্রাইভার ছিল কে? ওই সেই লোক, চিনতে পেরেছেন? দুজনে এই ঘটনাটা নিজের চোখে দেখেছে। আরবিন বলছে, পরের দিন নিউজে আমরা জানতে পারি যাকে কুপিয়ে মারা হয়েছে সে লোকটা অমুক হসপিটালের ডক্টর ছিল। এই দেখো ওই ড্রাইভারের স্কেচ। উত্তরা বলে, তোমার কি মনে হয়? আরবিন বলে, এর পিছে অন্য কারো হাত রয়েছে। আমার বাবা আর ওই ড্রাইভার ছিল চাক্ষুষ সাক্ষী, তাই তাদের মারা হয়েছে। ইন্সপেক্টর রাঘুরাম যে এই মামলা দেখছিল তাকেও মারা হয়েছে। আমাকে মারার জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাট আমি ফিরে আসি। এখানে রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে ডক্টরের কোনো পার্সোনাল শত্রু নেই, তার মানে এখানে প্রফেশনাল দিক রয়েছে। আরবিন্দ কারনাকে হসপিটালের সার্ভারে ঢুকে ওই ডক্টরের পেশেন্ট লিস্ট চেক করতে বলে। কারনা ট্রাই করে বাট অ্যাক্সেস করতে পারে না। আরবিন্দ বলে, আমরা যদি ওই হসপিটালের ওয়াইফাই ইউজ করি তাহলে কি পারবো? কারনা বলে, অবশ্যই। ব্যাস পরের সিনে আমরা দেখি কারনাকে সেই হসপিটালে ভর্তি করা হয়েছে। নার্সরা চলে গেলে উত্তরা বলে, কিভাবে যাব সার্ভার রুমে আমরা? আরবিন্দ বলে, তুমি চিন্তা করো না, আমাদের সব প্ল্যান করাই আছে। দুজন বের হয়। কারনা বাকি সিসিটিভি অফ করে একটা খোলা রাখে আর রিসেপশনের কম্পিউটারে একটা প্রবলেম করে দেয় যাতে সে ফোন করে সিকিউরিটি হেডকে ডাকে। সে বের হয়ে এলে এরা আবার রুমে ঢুকে যায়। কারণ ফিঙ্গার লক খুলে দেয়। এরা ভিতরে ঢুকে পেন ড্রাইভ লাগায়। তারপর যা যা হয় তা তো হচ্ছে, এটার কথা আর কি বলবো। এখন সহজে তো বের হতে পারবে না, তাই সিচুয়েশনটাকে একটু টেনশনময় করতে আমাদের দেখানো হয় যে সেই অফিসারটা ফিরে আসছে, বাট এদের কাজ আরো বাকি। পরে এদেরও কাজ শেষ, এখন বের হবে, অফিসারও আসছে। কি হবে যদি এখন ধরা পড়ে যায়? হুট করে একজন তাকে ডাক দেয়, সে সেদিকে যায়, তার সঙ্গে গল্প করছে, আর এই ফাঁকে এরা রুম থেকে বের হয়ে আসে। সিন চলে আসে বাসায়। উত্তরা কার সঙ্গে যেন কথা বলছে। কথা শেষে আরবিন্দকে জানায় যে ডক্টর রবি লাস্ট এক সপ্তাহে 4টা রোগী ট্রিটমেন্ট করেছে, যাদের মাঝে একজন 13 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, একজন পরিচালক, মন্ত্রী আনামালাইয়ার এবং একটা গ্যাংস্টার। পরিচালক বেঁচে আছে বাট তার কোনো ব্যাড রিপোর্ট নেই। গ্যাংস্টার মারা গেছে নর্মালি, বাকি মন্ত্রীও মারা গেছে কান্না বলে, তবে তার কোনো বিস্তারিত জানা যায়নি, তার কোনো ডিটেলস রাখা হয়নি। উত্তরা বলে, মন্ত্রী মারা গেলে তার 3 আসনে উপনির্বাচন হয়। আরবিন্দ বলে, প্রতিপক্ষ দলকে? কান্না বলে, আমার মনে হয় না মন্ত্রীর পিছনে বিরোধী পক্ষ থাকতে পারে, কারণ মন্ত্রী আনামালাইয়ার অনেক চালাক, সে শত্রুকে জীবিত রাখে না। এদিকে ওই ছেলে যাকে আরবিন্দ মারলো তাকে এখনো দাহ করা হয়নি, কারণ তার গুরু জীবন এখনো আসেনি। এদিকে আমরা দেখি আরবিন্দ সেই গ্রামে আসলো, বাইকটা রেখে ভিতরের দিকে যাচ্ছিল। একটা ছেলে তাকে দেখে ডাক দেয়, আরে আরবিন্দ তুই এখানে? মানে তার কলেজের ফ্রেন্ড হবে হয়তো। আরবিন্দ বলে, তোর বাড়ি এখানে? আমি তো জানতামই না। ভাইসাব বলে, আঙ্কেলের ব্যাপারে শুনলাম, খুব খারাপ লাগলো, তো তুই বল এখানে কি মনে করে? আরবিন্দ বলে, চল তোকে বলছি। আমি না আসলে মন্ত্রী আনামালাইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি। আমার মনে হচ্ছে বাবার মৃত্যু আর তার মৃত্যুর সঙ্গে কোন একটা যোগসূত্র রয়েছে। ভাইসাব বলে, আরে কি বলছিস, আসতে বল, এলাকার লোকজন শুনলে তোকে এখানে ঘিরে রেখে দেবে। এখানে কেউ বলে না মন্ত্রী মারা গেছে, সবাই তাকে অনেক সম্মান করে। এখানকার লোকজন নিজের থেকে বেশি তাকে বেশি ভালোবাসে। মন্ত্রী আমাদের অনেক খেয়াল রেখেছিল, তো এই জন্য। কিছুদিন আগে মন্ত্রীর বউ আর ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়, আর এইভাবে অসুস্থ হয়ে মারা যায়। এটাই হয়েছে। হাঁটতে হাঁটতে এদিকে আসছে, এর ছবি দেখে আরবিন্দ বলে, এর বাড়ি এখানে? ভাইসাব বলে, হ্যাঁ, একে কেউ মেরে ফেলেছে, সবাই অপেক্ষা করছে জীবনের জন্য। জীবন আমাদের নতুন মন্ত্রী, তার খাস লোক ছিল এ, ও আসলে দেখিস কি হয় এখানে। আরবিন্দ বলে, কি হবে দেখে নিব। এ একটু ঘাবড়ে যাচ্ছে, কি হবে মানে? তুই এভাবে কথা বলছিস কেন? আরবিন্দ বলে, একে আমি মেরেছি। এসব জানতো বাট আমাকে কিছু বলেনি, এ তো ভয় পাচ্ছে। এদিকে জীবন এসে পড়ে, ছেলেপেলে তো কান্না করছে। জীবন এত বড় একটা মালা এনে দেয়, তারপর কি আর বলবে? বুঝতে তো পারছেন কে মেরেছে, তাকে তো আর ধরতে পারিস নি কেন, এটা সেটা লেস পিতা, এগুলোই তো বলবে। এদিকে এও এখানেই দাঁড়িয়ে, হুট করে এই ভাই সাহেবের নজর পড়ে আরবিন্দের দিকে। চিল্লাই, ভাই ওই 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 মেরেছে ভাইকে, সেদিন ওই আমাদের হাত থেকে বেঁচে গেছিল। একটু খারাপ,
এখন কথা হলো এ কি করে জানলো, এটা তো আমি বুঝলাম না। যাক, এ তো ভয় পাচ্ছে, আরে ভাই পালা এখান থেকে পালা। সে নড়ছে না। জীবন তার লোকদের হুকুম করে তাকে ধরে আনতে। এর মাঝে আবার মরিচ পটাখা জ্বালিয়ে দেয়, যার ধোঁয়ার মাঝে এক মুরব্বী এসে আরবিনকে টেনে নিয়ে যায়। টানতে টানতে একটা গলিতে নিয়ে আসে। চেনে নাকে মন্ত্রীর পাশে যে থাকতো সেই লোকটা। আরবিনকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওখানে দাঁড়িয়েছিলে কেন? ওরা তোমাকে মেরে ফেলবে। কে তুমি? আর মন্ত্রীর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলে কেন? আরবিন বলে, আমার বাবা আর মন্ত্রীর মৃত্যুর মাঝে কোনো একটা সূত্র রয়েছে, আমি সেটা খুঁজতে এসেছি। সবাই বলছে মন্ত্রী মশাইয়ের নর্মাল মৃত্যু হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা নর্মাল না, এর পেছনে কোনো ঘটনা রয়েছে। কাকু হা করে চেয়ে আছে, আর তার কথাতেই সেন পেছনে আসে। কাকু বলছে, আনামালাইয়ার আমাদের সবার ভরসার পাত্র। তিনি সব সময় এই বস্তির লোকজনদের পাশে থেকেছে, সবাইকে নিজের ভেবে উপকার করেছে। একজন জেলে হিসেবে কাজ শুরু করে আস্তে আস্তে তিনি উপরে উঠে এসেছে। এলাকার লোকজনের অনেক হেল্প করেছে, এই জন্য সবাই তাকে অনেক ভালোবাসতো, অনেক সাপোর্ট করত। এর মাঝে এক পিচি ভাইকে খুব ফলো করতো। সে সাহস করে সামনে আসে, কেউ ছিল না বলে ভাই তাকে দত্তক নিয়ে নেয়। ভাই সবসময় তাকে সঙ্গেই রাখতো। শত্রুদের সে খুব বাজেভাবে মারতো। তার সামনে 20 জন লোকের দলও হার মানত। দত্তক নেওয়া ছেলেটা এসব দেখেই বড় হয়, আর সেই হলো এখনকার জীবন। পরে ভাই তাকে নিজের সব কাজের দায়িত্ব দিয়ে দেয়, শুধু রাজনীতিক দিক ছাড়া। ভাই নিজের পরে যদি কাউকে বিশ্বাস করতো বা ভালোবাসতো, তো সেটা ছিল জীবন। জীবন দেখতে যেমন, বাস্তবে সে তার থেকে বেশি খারাপ। মনে দয়া মায়ার কোনো রেশ নেই। যে তার রাস্তায় আসতো সে তাকেই মেরে ফেলতো। মন্ত্রীর ছেলে আর বউ তার রাস্তায় আসতে পারে, এই জন্য সে তাদের মেরে অ্যাক্সিডেন্টের রূপ দেয়, যেটা আমরা কেউ প্রথমে বুঝতে পারি না। মন্ত্রী তো তাকে বিশ্বাস করেই। মন্ত্রী চেয়েছিল জীবন রাজনীতিতে না আসুক, সে তার বিজনেস দেখাশোনা করুক, সেগুলো করে জীবন পার করুক। কিন্তু জীবনের মাথায় অন্য প্ল্যান ছিল। বউ বাচ্চার মৃত্যুর পর যখন মন্ত্রী অসুস্থ হয়ে যায়, আমার অজান্তেই সে মন্ত্রীকে পয়জন মেশানো ট্যাবলেট খাওয়াতে থাকে। পরে যখন অসুস্থতা বেড়ে যায়, তাকে হসপিটালে নেওয়া হয়, আর চিকিৎসা করে ডক্টর রাভি। সেই মন্ত্রীকে জানায় যে তাকে রোজ পয়জন খাওয়ানো হচ্ছে ট্যাবলেটের মাঝে। শুনে তো আমার হুঁশ উড়ে যায়। মন্ত্রী বুঝতে পারে এটা জীবনের কাজ, কারণ সেই তাকে ওষুধ খাইয়েছে। মন্ত্রী জীবনকে ডাকে, তারপর বলে, আমি জানি আমি এখান থেকে জীবিত ফিরতে পারবো না। আমি তোকে অনেক বিশ্বাস করেছি, কিন্তু তুই বুঝিসনি। আমার পরে সবকিছু তুই দেখাশোনা করবি, আমার পদ তুই পাবি। আমি হাই কমান্ডকে বলেছি, তুই যা করিস কর, শুধু আমাদের লোকদের দেখে রাখিস, তারা যেন কষ্টে না থাকে। আর আমার মরার আগে একটা সত্যি কথা আমায় বলে যা, যে আমার বউ বাচ্চাকে কি তুই মেরেছিলি? হাত বাড়িয়ে দেয়। জীবন স্বীকার করে সেই মেরেছে, আর সেই ধাক্কাতেই মন্ত্রী স্ট্রোক করে। কাকু বলছে, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো মন্ত্রীর সব সম্পদের লোভে এসব করেছে, কিন্তু না, সে মন্ত্রীর পাওয়ার আর সে যে সম্মান নিয়ে থাকতো সেটার পাগল ছিল, তার জন্য এসব করেছে। জীবনই আমাদের পরবর্তী আনামালাইয়ার হয়ে ওঠে। সবাই তাকে মেনেও নেয়। কোনো সাক্ষী যেন না থাকে, তাই জীবন তার লোকদের দিয়ে ওই ডক্টরকে খুন করায়, যেটা তোমার বাবা আর ওই ড্রাইভার দেখেছিল। আর এই জন্যই তোমার বাবাকে জীবন রাস্তা থেকে সরিয়ে দেয়। তুমি মাঝে পড়েছো, এখন তোমাকেও ছাড়বে না, চলো যাও এখান থেকে, চলে যাও বলছি। এদিকে জীবনের লোকজন এসে গেছে, এদিক দিয়ে যেতে একজন দেখে ফেলে, আরে এ তো এখানে, এদিকে আয়, হামলা বলে। কাকু জীবনকে যেতে বলে এদের থামানোর চেষ্টা করে। আরে কাকা কি করছেন, আপনিও পালিয়ে যান। পরে জীবন এসে দেখে কাকা তো তাদেরই লোকদের থামাচ্ছে। সে বুঝে যায় কাকা তাকে সব বলে দিয়েছে। জীবন তাকে মেরে দেয়। আরবিন্দ কোনো মতে এটা সেটা করে সেখান থেকে পালায়। সকালে আরবিন্দের ফ্রেন্ড বলে, জীবনের অনেক ক্ষমতা, ও আমাকে দেখেছে তোর সঙ্গে, আমার বন্ধুদের ক্ষতি করবে, আমার পরিবারের ক্ষতি করবে, ও তোকে না মারা অবধি থামবে না। বাস সঙ্গে সঙ্গে ফোন চলে আসে, এর লোকজনকে ধরে ফেলেছে। মুভির ভিলেন, ডায়লগ তো মারবেই। আরবিন্দকে মিন করে ধমকি দিচ্ছে, সে তাকে ছাড়বে না। আরবিন্দ কিচ্ছু বলে না। জীবন ফোন রেখে দিলে উত্তরা বলে, এভাবে আমরা কোথায় পালিয়ে থাকবো, কিছু তো এক। আরবিন্দ বলে, চিন্তা করো না, আমি দেখছি সব। পরে আমরা দেখি আরবিন্দ এদিকে আসছে, সুমসাম একটা জায়গা, খানিকটা জঙ্গলের মতো, ভালো করে দেখে নেয়, আশপাশে লক্ষ্য করছে। এরপর ভিতরে আসলে আমরা দেখি একটা পড়ে থাকা বাড়ি। আরবিন্দ সেটার ভিতরে যায়, ভালো করে দেখে, তারপর বসে বসে কিছু একটা ভাবে। তার কিছুক্ষণ পর আমরা দেখি এরা আসলো, কি সব সামান টামান নিয়ে এসেছে। তারপর এদিকে এসে মাটির ভিতরে কিছু একটা পুঁতে রাখে। তারপর প্ল্যান অনুযায়ী আরো কি জানি সব কাজ বাজ করে। বাড়ির ভিতরে এসে সেখানে কিছু করে, বড় বড় গ্লাস, লাইট, আরো বেশ কিছু কাজ করে। তারপর জঙ্গলের মাঝে এসে আরো কিছু পরিকল্পনা অনুযায়ী কাজ বাজ করে। তারপর সব সেট হয়ে গেলে আরবিন্দ সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। উত্তরা একটু টেনশনে আছে, আরবিন্দ তাকে সান্ত্বনা দেয়। সবাই চলে গেলে রাতে আরবিন্দ জীবনকে ফোন করে তার ঠিকানা বলে দেয়, তাকে উস্কায় আসতে। এখন সে কি বসে থাকবে? লোকজন নিয়ে সেই ঠিকানা অনুযায়ী হাজির। সবাইকে নিয়ে ভিতরে যাচ্ছে। যেতে যেতে একজনের পা এখানে ঢুকে যায়, আর সেখানে থাকা একটা লোহার চিমটা তার পায়ে ঢুকে যায়। সে তো চিল্লাইতেছে। জীবন এসে তাকে রেখেই লোকজন নিয়ে চলে যায়। একটু ভিতরে এসে ছেলেবেলাকে ভাগ হয়ে যেতে বলে, বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে বলে। তো সবাই খুঁজতেছে বাড়িটা কোথায়। এখানে এরা এটার উপর পা দিতেই দুই পাশ থেকে দুটা তীরের মতো এসে গলায় লেগে যায়। এরা তো এখানে শেষ। এটা দেখে এ আবার ভয়ে দৌড় দেয়। এদিকে এরা দেখে এখানে কি যেন একটা টিপ টিপ করছে। গুটি গুটি পায়ে আস্তে করে সামনে যায়। ঝাউটা সরাতেই ভয় পায়, না জানি কি আসে, কিন্তু কিছু হয় না। একটু পর ভিতর থেকে একটা বল্লা উড়ে আসে সামনের দিকে।
তারপর বাকি সবাই এসে এদের কামড়াতে শুরু করে। যেহেতু এগুলো জঙ্গলের মৌমাছি, খুব বিষাক্ত, তাই এরা এখানেই মারা যায়। জীবনের সঙ্গে যারা ছিল তারা যাচ্ছে, জীবনের পা লাগে ওয়্যারের সঙ্গে, একটা কুড়াল বের হয়ে আসে কিন্তু বেঁচে যায়। তারপর সামনে এসে অবশেষে বাড়িটা পেয়ে যায়। তার সঙ্গে যে লোকগুলো ছিল আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে, এখানে পা পড়তে এটা দিয়ে পানির মতো কিছু ছিটকে বের হয়ে যায়। এরা নাকে দিলে বুঝতে পারে এটা তো পেট্রোল, ব্যাস আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো এটাও বুঝতে পারলাম না, বাট পুড়ে গেল। যাক, বাকি লোকজন নিয়ে জীবন ভিতরে যায়, দেখে এখানে তো লাইটের কার সাজিয়ে করে রেখেছে, মানে সে যেন দেখতে পায় এই জন্য এতগুলো লাইট জ্বালিয়ে রেখেছে। ভাই এখানে সাপের মতো ফুলছে। এখন কথা হলো, এটা তো একটা পরিত্যক্ত জায়গা, এখানে বিদ্যুতের লাইন কোথা থেকে আসলো? যাক, আসতেই পারে তাদের কার সাজি। এই দুজন যায় ভাইকে মারতে, তাদের কি আর কাজ হবে? ভাই তাদেরই সারিঞ্জা বাজিয়ে দেয়। তারপর জীবন আসে, প্রথমে হিরো মারে, ভিলেন মার খায়, তারপরে ভিলেন মারে, হিরো মার খায়, তারপর গিয়ে হিরো শুরু করে। আর কি হবে বুঝতেই তো পারছেন, অরবিন্দ জীবনের জীবন বের করে নেয়, আর একটা মিক্স এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত, ভালোবেসে যাদের পাশে রাখা হয় তারাই পাশ কেটে চলে যায়, এটা বুঝি দুনিয়ার নীতি। কিন্তু উপরওয়ালার নীতি একটু ভিন্ন, কারো সঙ্গে অন্যায় করে নীতিবান হওয়া যায় না। টাকা তো অনেক পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। দ্বিতীয় ব্যাপার হলো, যে কোনো মানুষের মাঝে কমতি থাকে বা থাকবে, এটা স্বাভাবিক, তাই বলে থেমে থাকা যাবে না। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেই কমতি চলার পথে বাধা হতে না পারে। বাকি সুখ দুঃখ মিলেই তো জীবন, তাই না? এনজয় করুন। তৃতীয় ব্যাপার হলো সাপোর্ট। আমাদের লাইফে সাপোর্টের অনেক বড় একটা জায়গা থাকে। যারা সাপোর্ট পায় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যে কোনো কারো থেকে, তারা তাড়াতাড়ি সফল হতে পারে। যাদের সাপোর্ট করার মতো কেউ নেই বা কেউ করে না, তারা আজও দিশেহারা হয়ে ঘুরছে, তারা এখনো জীবনের মানে খুঁজে পায়, তাদের লাইফটা এখনো এলোমেলো। আমাদের সবার উচিত নিজেদের লোকদের সাপোর্ট করা, তাদের পাশে থাকা, এনকারেজ করা। আপনার সাপোর্ট পেলেই তো আপনার ভাই, বোন, ছেলে, মেয়ে, বাবা, মা বা যে কেউ হোক অনেক কিছু করতে পারবে, নিজের খুশি খুঁজে নিতে পারবে। সঠিক কিছু হলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ওকে, তো আমাদের পাশে একটু থাকেন, সাপোর্ট করে যান। ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।